সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন সমর রায়। সমর, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি যে বিষয়ে যেতে চাই যে 31শে মার্চ আবার দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আমরা প্রথম দফা নিয়ে যদি বলে যে প্রথম দফার প্রায় 300-র মতো অভিযোগ নির্বাচন কমিশন সচিবালয়ে জমা পড়েছে। সেই প্রথম দফার নির্বাচনের সম্পর্কে যদি আপনি একটু বলেন, তারপর আমরা দ্বিতীয় দফার নির্বাচন। এইবারকার নির্বাচন নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কতগুলো পার্টি জানতে হবে কারা এটার সাথে জড়িত, নির্বাচনের সাথে কারা কারা জড়িত। একটা হচ্ছে জনগণ যারা ভোটার, একটা হচ্ছে দল যারা প্রার্থী নির্বাচন করছে, আর একটা হচ্ছে যারা প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, আর একটা হচ্ছে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন। এই সবগুলো মিলেই কিন্তু একটা নির্বাচন বাস্তবায়ন হয় বা নির্বাচন অনুষ্ঠিত হয়। কাজে সবার যদি নির্বাচনকে ভালো করার জন্য যদি সবার ভূমিকা যদি সমভাবে না থাকে, তাহলে একটা নির্বাচনকে ভালো করা খুব কঠিন। কাজেই সবার একটা ভালো নির্বাচন করার জন্য সবার ভূমিকা দরকার আছে এবং সবার একটা নির্বাচনকে কার্যকর নির্বাচনে পরিণত করার জন্য সবাইকে কাজ করতে হবে। তো সব পক্ষকে কাজ করতে হবে এবং সব পক্ষকে একই অবজেক্টিভে কাজ করতে হবে যে একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচন আমরা করতে চাই। আর এইবার প্রথম আমরা যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন করছি, সেই জন্য সরকার এবং নির্বাচন কমিশনের জন্য এটা একটা চ্যালেঞ্জ। কারণ এটা যখনই তারা এই নির্বাচনটা শুরু করেছেন, এটা নিয়ে আলোচনা শুরু করেছেন, তখন থেকে এটা নিয়ে কিন্তু এটার বিরোধী পক্ষ আছে এবং তারা বিভিন্নভাবে অনেকগুলো বিষয় তারা আগেই বলেছিল যে নির্বাচনটা কিরকম হতে পারে, নির্বাচনে কি সমস্যা হতে পারে। তো সেইগুলা কিন্তু তারা আগেই বলেছে। তো যখন বলেছে এবং বাস্তবের সাথে যদি ওইগুলো মিলে যায়, তাহলে আগামী দিনে এই ধারাকে অব্যাহত রাখতে অসুবিধা হবে এবং আগামী দিনে এই ধারাটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে। কাজেই সব পক্ষকে নির্বাচনকে কার্যকর করার জন্য সব পক্ষকে কার্যকরভাবে এবং সঠিকভাবে ভূমিকা পালন করতে হবে। তো আমরা যদি প্রথম ধাপের নির্বাচনকে একটু মূল্যায়ন করার চেষ্টা করি, তাহলে এখানে কিন্তু ঘাটতি আছে, সবারই ঘাটতি আছে। সবাই যার যার ভূমিকায় সঠিকভাবে ভূমিকা পালন করেন নাই। জনগণ তো তার ভোট দেওয়ার জন্য প্রস্তুত এবং বাংলাদেশের জনগণ খুবই উৎসাহী থাকেন যে কোনো নির্বাচনে তাদের একটা উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ থাকে। কাজে এটা নিয়ে কোনো সমস্যা হয় না এবং তারা যখনই নির্বাচন শুনেন তাদের একটা প্রস্তুতি থাকে, তারা যাবেন এবং তাদের ভোটটা তারা দিতে চান। এবং আমরা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলি, আমরা গণতন্ত্র নিয়ে কথা বলছি এবং গণতন্ত্রের একটা শক্তিশালী ভিত নিয়ে কথা বলছি, তখন এই জনগণের এই উৎসাহটাকে আমাদেরকে সঠিকভাবে কাজে লাগানো দরকার। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না এবং বাস্তবে হচ্ছে না বলেই আমাদের এই আলোচনাগুলো করতে হচ্ছে। এবং আলোচনাতে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে। নির্বাচন ব্যবস্থাপনায় কিন্তু 3টা ধাপ। একটা হচ্ছে নির্বাচন পূর্ব পরিস্থিতি, নির্বাচনের দিনের পরিস্থিতি এবং পরবর্তী পরিস্থিতি। 3টাকে নিয়েই কিন্তু নির্বাচনী ব্যবস্থা মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু হয়। মানে পূর্ব পরিস্থিতি যেদিন থেকে নির্বাচন কমিশন নির্বাচনে ঢুকে গেল, নির্বাচন স্টার্ট করে দিল, মানে তফসিল ঘোষণা করলো, সেদিন থেকে কিন্তু নির্বাচনে ইন করে গেল, সেদিন থেকে কিন্তু নির্বাচন ব্যবস্থাপনার কার্যক্রম শুরু হয়ে গেল। এবং এখন পর্যন্ত এবং এইটার টাইমলাইনটা নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে যে নির্বাচন পরবর্তী পিরিয়ডটা কতদিন হবে, মেয়াদটা কতদিন হবে, এবং সেটা নির্ভর করবে সার্বিক পরিস্থিতির উপরে। এটা যদি তারা মনে করেন যে পরের দিনই নির্বাচন, যেদিন শেষ হলো পরের দিন তারা এখানে তাদের কোনো ভূমিকা নাই, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটার যে কার্যকর জায়গা তৈরি হওয়া দরকার সেটা হলো না। তো কাজেই আমরা দেখতে পাচ্ছি এইবারকার নির্বাচনের যে সহিংসতা, যে নির্বাচন পরবর্তী, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী, এগুলা খুবই আমাদের জন্য হতাশাব্যঞ্জক এবং আমরা এটা নিয়ে আলোচনা করা দরকার এবং পরবর্তী আরো 5টা ধাপে এই নির্বাচনটা হবে। এবং যেটা বলা হচ্ছিল যে এই যে অনেকে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে পারেনি, নির্বাচন থেকে সরে যেতে হয়েছে, প্রথম ধাপের কথা যদি বলি। না, সেটা তো আছেই, সেটা তো আছে। এটা 2টা জিনিস আছে। একটা হচ্ছে যে নির্বাচনে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতার বিষয়গুলো হয়, যে নির্বাচন যখন থাকে তখন বিনা প্রতিদ্বন্দ্বিতা একটা প্রক্রিয়া থাকবেই। কারণ কেউ যদি প্রতিদ্বন্দ্বিতা না করে তাহলে স্বাভাবিক কারণে যিনি একজন প্রতিদ্বন্দ্বিতা করলেন উনি বিজয়ী হবেন। কিন্তু প্রক্রিয়াটা কি আমাদেরকে জানতে হবে, যে এখানে প্রক্রিয়াটা কি হয়েছে আলটিমেটলি। যে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতার যদি আমরা একটা কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে সেই কারণগুলো নির্বাচন কমিশনকে
বুঝতে হবে এবং বুঝে সেইভাবে পরিস্থিতি তৈরি করতে হবে। কাজে এই বিষয়গুলো তাদেরকে এখনই মূল্যায়ন করা। নির্বাচনের দিন তো ভোট হওয়ার পর সহিংসতাটা কিন্তু ওই রাত থেকে বেশি হলো, ভোট গ্রহণের পর থেকে এখনো চলছে। আমরা যদি প্রতিদিনই পত্রিকার পাতায় বা টেলিভিশনের নিউজে আমরা যদি দেখি, প্রতিদিনই কোথাও না কোথাও। এবং দ্বিতীয় দফার নির্বাচনের 31 তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে তৃতীয় দফার নির্বাচন যেটা 7 এপ্রিল হবে, সেটা নিয়েও সহিংসতা বা নানা রকম সেটা তো এটার একটা ধাক্কা তো আছে, এই নির্বাচনটার একটা ধাক্কা আছে। আর একটা হচ্ছে ওটার প্রস্তুতি, তৃতীয় দফার প্রস্তুতি এবং এই প্রথম দফার একটা যে মাঝখানে দ্বিতীয় দফা, যে তো মাঝখানে দ্বিতীয় দফা। যতদিন পর্যন্ত নির্বাচন চলবে ততদিন পর্যন্ত নির্বাচন পরিস্থিতির এক ধরনের পরিস্থিতি থাকবে এবং সেই পরিস্থিতির উপরে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা দেওয়া। নির্বাচন কমিশন যে বলছে যে এই যে সহিংসতা হলে দায়, মানে আমরা দেখলাম যে একজন কমিশনের কথা বলেছেন যে নির্বাচন কমিশন দায়ী থাকবে না, বা সেই জায়গা আমরা তো এটা খুব জটিল একটা ব্যাপার ওনার আনসারটা অ্যাকসেপ্ট করা। কারণ অ্যাকসেপ্ট করা এই জন্য যে নির্বাচন যখন চলবে তখন কিন্তু পুরো ব্যবস্থাপনাটাই নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন এবং যখনই ভালো নির্বাচন যেমন তাদের কৃতিত্ব দাবি করবেন, যে নির্বাচন যদি ভালো না হয় সেটার দায়ভারও তাকে নিতে হবে। এবং তার সাথে যদি স্থানীয় সরকারের আমাদের যদি প্রশাসন যন্ত্র তার সাথে যদি কাজ না করেন তাহলে তো উনি করতে পারবেন না। কিন্তু উনার ম্যানেজমেন্টে পুরো নির্বাচনটা চলবে, নির্বাচন কমিশনের ম্যানেজমেন্টে নির্বাচনটা চলবে, পরিচালনা করবে নির্বাচন কমিশনই। এবং এটার যে কথাগুলো বললাম যে আবার রিপিট করতে চাই যে এটার কৃতিত্ব যেমন তাদের, এটার যদি কোনো ত্রুটি থাকে সেটার দায়ভার তাকে নিতে হবে এবং দায় নিতে হবে। এখন একটা সুযোগ আছে সেই দায়গুলা কমানোর। ফিরে এলাম সময় সংলাপে। সমর্থক যে বিষয়ে ছিলাম যে ত্রুটি সারানোর কথা বলছিলেন, যে দ্বিতীয় দফা নির্বাচনের প্রথম দফা থেকে দ্বিতীয় দফায় আসার ক্ষেত্রে যে আয়োজনের ক্ষেত্রে, ভোট গ্রহণের ক্ষেত্রে এবং ভোট গ্রহণ পরবর্তী যে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে আমার নির্বাচন পরবর্তী পরিস্থিতি মোকাবেলার কোনো প্রস্তুতি ছিল কি ছিল না সেটা আমাকেই বলা দরকার। নির্বাচন কমিশনকে জানানো দরকার যে নির্বাচন পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের কি প্রস্তুতি ছিল এবং সেই প্রস্তুতি অনুযায়ী তারা কি কি করেছেন এবং কি কি করতে পারেন নাই, বা সেই পরিস্থিতির রেজাল্টটা কি হয়েছে। আমরা কিন্তু এটা কোনো কারণে এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার না, নির্বাচন কমিশনের এই প্রস্তুতিটা কি ছিল, যে নির্বাচন পরবর্তী পরিস্থিতিগুলো। কাজেই নির্বাচনের দিনের পরিস্থিতি তো আছে, এটা ওই দিন অনেকগুলো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, সেইভাবে তারা ভূমিকা রেখেছেন। কিন্তু সার্বিকভাবে যখনই আমরা নির্বাচন নিয়ে কথা বলবো আমরা তিনটা ধাপ নিয়েই কথা বলবো এবং এই তিনটা ধাপেই যে প্রতিটা পরিস্থিতি তারা মোকাবেলার জন্য তাদের প্রস্তুতি, তারা কি করেছেন এবং তারা কি করতে পারেন না এবং তারা কি করতে চেয়েছিলেন, এই অ্যানালাইসিসটা যদি তারা আমাদের কাছে উপস্থাপন করেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে তারা আসলে কোথায় কোথায় কি কি প্রস্তুতি নিয়ে তারা নির্বাচনী প্রক্রিয়ায় নেমেছিলেন বা নির্বাচন ব্যবস্থাপনায় নেমেছিলেন। তো এটা না জানলে আমরা এই আলোচনাগুলো আমাদের জন্য খুব জটিল আলোচনা হবে। তবে একটা জিনিস নিশ্চিতভাবে বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা যেভাবেই নির্বাচন করি না কেন, নির্বাচনে যারা মূল পক্ষ সেটা হচ্ছে ভোটারদের সার্বিক নিরাপত্তা বিধান করতে হবে এবং সেই সার্বিক নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে অনেকে যদি এইভাবে বলেন যে সহিংসতা এবার কম হয়েছে আগে হয় নাই, তুলনামূলক হিসেবে অনেকেই বলছেন, কেউ বলার চেষ্টা করছেন। তো আমরা কিন্তু আমরা এটা তুলনামূলক, মানুষের জীবন চলে যাচ্ছে সেখানে কিন্তু তুলনামূলক না। আমরা দেখতে পাচ্ছি যে কেউ বাড়িতে থাকছে না, তাদের বাড়িঘর ছেড়ে দিয়েছে, কোথাও এইরকম নিউজ এসছে। তো আরেকটা হচ্ছে যে যারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করছেন, যেহেতু দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন, কাজে দলও কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, দলেরও দায় আছে। কারণ দল প্রার্থী দিয়েছেন, দল প্রার্থী দেন নাই বা দল প্রার্থী দিয়েছেন, কেউ দলের পক্ষে করে দলের পক্ষ হয়ে নির্বাচন করছে, দলের বিদ্রোহী পক্ষ হিসেবে নির্বাচন করছে। মানে এই যে দলীয় নির্বাচন, আমরা যদি পৌরসভার দিকে একটু তাকাই সমর্থ, সেখানে এই যে যখন থেকে এইটা দেওয়া হলো যে দলীয় প্রতীকে বা সেখানে কিন্তু একটা বিদ্রোহী গ্রুপ দাঁড়িয়ে গেল স্থানীয় সরকারেও, এবং ঝামেলাটা কিন্তু সেদিকেই হচ্ছে। হ্যাঁ, আমি আজকেই দেখছিলাম যে ওই বিদ্রোহী গ্রুপকে তারা যেভাবে ম্যানেজ করতে পেরেছিলেন, এই ইউনিয়ন পরিষদে তারা সেই বিদ্রোহী গ্রুপকে ম্যানেজ করতে পারে, তারা সেইভাবে ম্যানেজ আমাদের যে অভিজ্ঞতা বলছে, অভিজ্ঞতাতে সেই জটিলতা থেকে যাচ্ছে। এবং এই জটিলতা আমরা বিদ্রোহী গ্রুপ আর পক্ষের গ্রুপ ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করছে সেই প্রার্থী, তাকে প্রার্থী হিসাবে নির্বাচনী প্রক্রিয়ার ব্যবস্থাপনা এবং নির্বাচনের নিয়ম কানুন মধ্যে তাকে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে নির্বাচন কমিশনের মূল কাজ, যে নির্বাচনী আইন কানুনের মধ্যে তাকে নিয়ে আসতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে তাকে আইন শৃঙ্খলা
রক্ষা করার জন্য যা করা দরকার তাকে তা করতে হবে। তো এই আলোচনাগুলো তখনই কার্যকর হবে যদি নির্বাচন কমিশন এই ভূমিকা। নির্বাচন কমিশনের সঙ্গে এই যে মাঠের প্রশাসনের যে দূরত্ব, সেটা পৌরসভার সময় আমরা দেখেছি, এবং ইউনিয়ন পরিষদের আরো প্রকট। মাঠের প্রশাসন থাকবেই, প্রশাসন তো প্রশাসনের কাজ করবে, কিন্তু প্রশাসনকে চালাতে হবে নির্বাচন কমিশনকে, এবং সেটা লিড নিতে হবে নির্বাচন কমিশন। যদি আমি বলি আমি নির্বাচন কমিশন, আচ্ছা, যদি কেউ দায়িত্ব নিয়ে নির্বাচন কমিশনে যখন দায়িত্ব নেবেন তখন তাকে নির্বাচন কমিশনের ভূমিকায় থাকতে হবে। এই তো কিছুক্ষণ আগে আমি বললাম যে দায়ভার নিতে হবে। দায়ভার নিলেই কিন্তু আমি যদি প্রথম পর্যায়ের যে আমার ত্রুটিগুলোর দায়ভার আমি নেই, তাহলে দ্বিতীয় পর্যায় পরবর্তী পর্যায়গুলোকে আমি ভালো করার জন্য প্রস্তুতি নিতে পারবো। আমি যদি দায়ভার না নেই, আমি যদি ত্রুটিগুলোকে ত্রুটি হিসাবে না দেখি, তাহলে কিন্তু পরবর্তী ধাপগুলো হবে না, তো পরবর্তী ধাপগুলো আর ভালো হবে না। তাই ভালো না হলে সারা বাংলাদেশের সারা গণতন্ত্রের জন্য এটা একটা জটিল জায়গায় দাঁড়াবে। কারণ আমাদের দেশের, আমি এই জন্য কন্টিনিউ করছি, আমাদের দেশের জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। অবশ্যই, কারণ এটা এত ক্ষুদ্র ইউনিটে নির্বাচন হয়, এটার ভালো এবং খারাপ এটার প্রভাব কিন্তু জনগণের মনের মধ্যে প্রভাব বিস্তার করবে, মানে একদম তীর্ণ বলতে যাবো, রাইট। এবং সেই প্রভাবটা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এক ধরনের একটা প্রভাব তৈরি করবে কাজে, এবং আগামী দিনে আমাদের এই নির্বাচনগুলো চালানোর ক্ষেত্রে এটার একটা প্রভাব থাকবে। কাজে যেভাবেই দেখি না কেন, যারাই নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত, যেভাবেই দরকার না কেন, এই নির্বাচনকে ভালো করার জন্য প্রস্তুতি নিয়ে নামতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে আপনি হবে। ভোটারদের কথা বলেন, আমি সাথে সাথে এটা বলতে পারি যে নির্বাচন কর্মকর্তা যারা, তারা তো আসলে নির্বাচন কমিশনের কেউ না। তারা একদিনের জন্য এখানে কাজ করতে আসেন। পুলিং, আমরা যদি রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসার তাদের কথা বলি, তাদেরও যে এক ধরনের আস্থা বা মানে তাদের পিছনে নিরাপত্তা নিশ্চিত করা, সেই জায়গাতে তাদের মনোবলকে চাঙ্গা রাখা, এই দায়িত্ব তো নির্বাচন কমিশন। তারা কিন্তু অনেক সাহসী ভূমিকা পালন করেন এবং করছেন, তারা করছেন, দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশন নেয় না। কিন্তু তাদের এই দায়িত্বটা নিতে হবে, কারণ সে যখন প্রক্রিয়ায় ঢুকে পড়েছে, সে যখন প্রক্রিয়া এসছে, তখন সে কিন্তু আমার লোক হয়ে গেছে। এখন যে কাজটাই করছে সে একদিন পরে তার দায়টা আমি নিচ্ছি না, কিন্তু তার দায়িত্ব নিতে হবে, কোনো না কোনো প্রক্রিয়াতে নিতে হবে, এবং সেটা যখনই নিব তখনই দেখা যাবে যে আমি একটা ভালো নির্বাচন করতে পারবো। আমরা তো গণতন্ত্রের পক্ষে যেহেতু আছি, আমাদের নির্বাচন লাগবে, আমার জনগণ লাগবে, এবং এই জনগণের অংশগ্রহণেই আমার প্রতিনিধি নির্বাচন করতে হবে। তো জনগণের অংশগ্রহণে যদি প্রতিনিধি নির্বাচন করতে, এই চ্যালেঞ্জ আমার সামনে থাকবেই, এবং এটা নিয়মিত প্রক্রিয়া। আমার সাথে যারা আছে তারা যদি আমার প্রতি কনফিডেন্স না রাখে, তাহলে তো এই প্রক্রিয়া কার্যকর থাকবে না। কাজেই প্রক্রিয়াটা কার্যকর রাখার জন্য আমাকে তাকে কনফিডেন্স দিতে হবে, তাকে বলতে হবে যে তুমি আজকে প্রিজাইডিং অফিসার, কিন্তু মানে এই প্রক্রিয়ার সমস্ত দায়িত্ব এটা আমার। তাকে বলতে হবে, মানে কি তাকে ইমপ্লাইড দ্যাট, এটা মানে এটা, কারণ সে তো সরকারের বাইরের লোক না, সে সরকারের ভিতরের লোক। সে যেইখানে নির্বাচন ব্যবস্থাপনায় আসতেছে সেখানে প্রতিবারই হয়, দেখুন প্রিজাইডিং অফিসাররা অনেক ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিলেন। স্বাভাবিক কারণে, কারণ একটা জিনিস হচ্ছে কি, নির্বাচন তো সহজ কাজ না, নির্বাচন ব্যবস্থাপনা কিন্তু সহজ কাজ না, কারণ এখানে পক্ষ বিপক্ষ আছেন, এখানে বিজয়ী পরাজিত লোক আছে, এবং কেউ হয়তো নিজেকে পরাজিত হিসেবে মানতে অসুবিধা হয়, মানে ভোট কেন্দ্রে দখল সবাই নিতে চায়, স্বাভাবিক কারণে সবাই জিততে চায়। আমি যখন নির্বাচন, আমি যে কোনো খেলায় যখন নামবো, আমি কিন্তু জিততেই চাই, কিন্তু আমাকে দখলটা নিতে হবে প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমি যদি বাধ্য হই না, আমি যদি বাধ্য না হই, প্রক্রিয়া যদি আমাকে বাধ্য না করে, তাহলে তো আমি যা খুশি তাই করবো, আমাকে প্রক্রিয়াবদ্ধ করতে হবে। বিরতিতে যাচ্ছি সমর্থ, এসে আলোচনা করতে চাই সদস্যদের নিয়ে, সাধারণ সদস্য যারা ইউনিয়ন পরিষদে যারা, তাদের নিয়ে আলোচনাটা কমই হচ্ছে। তাদেরকে এই প্রথম দফা নির্বাচন আপনি কিভাবে দেখলেন? তাদের নির্বাচিত হওয়ার প্রক্রিয়া এবং তাদের দিকে আমাদের কতটা নজর ছিল, নির্বাচন কমিশনের বা সাধারণ সবারই? তাদের দিকে প্রশাসন, নির্বাচন কমিশন এবং পর্যবেক্ষক বা আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমাদের নজর কতটা ছিল, এবং তাদের ওই প্রক্রিয়ার মধ্যে সহিংসতার তো আমরা কতটা দেখতে পেলাম বা হয়েছিল কিনা? আমরা প্রতিটা ইউনিয়ন পরিষদে যখন আমরা একটা ইউনিয়ন পরিষদের কাঠামো নিয়ে কথা বলছি, তখন সেখানে একজন চেয়ারম্যান নির্বাচিত হন। আমাদের কথাটা এই চেয়ারম্যান কেন্দ্রিকই থেকে যাচ্ছে, স্বাভাবিক কারণেই থেকে যাচ্ছে, যেহেতু উনি লিডার এবং উনি দলীয় মনোনয়নে জিতছেন, প্রার্থী হয়েছেন বা প্রার্থী জিতবেন বা পরাজিত, প্রতীক আছে। বাকিদের সাথে যেহেতু প্রতীক নাই, বাকিরা হচ্ছে 12 জন, একজন না, কিন্তু 9 জন হচ্ছে পুরুষ সদস্য বা সাধারণ সংরক্ষিত, পুরুষ বলা যাবে না, সাধারণ সদস্য এবং সংরক্ষিত 3 জন নারী। তো 3 জন নারী। আমরা এবার মাঝখানে যেটা হয়েছে, এইবারকার নির্বাচনে কিছু নতুন ফেনোমেনা আসছে, নতুন কিন্তু দিক দেখা গেছে। সেটা হচ্ছে নারীদের মধ্যে সাধারণ আসনে নির্বাচন করা অনেকে করেছেন, জিতেছেন কয়জন সেটা বলা মুশকিল। আমার কাছে এই মুহূর্তে পরিসংখ্যানটা এই মুহূর্তে আসে নাই, পরিসংখ্যানটা পেলে বুঝে বলা যাবে হয়তো, কিন্তু এই যে আগ্রহটা, এটা আরেকটা ধাপ আমরা এগুলাম।
এটা কিন্তু আমরা একটা ধাপ এগুলাম যে আমি সংরক্ষিত এবং এক জায়গায় বলেছে একজন নারী বলেছে যে আমাদের নারী ভোটাররাই জানে না যে একজন নারীর জন্য কিন্তু 12টা সিট, সে কম্পিট করতে পারে 12টা সিটে, সেভাবে তার জন্য 3টা, সে কিন্তু সেভাবে সবসময় তার জন্য 3টা। এই যে ভাবনা তৈরি হচ্ছে, এই যে স্থানীয় পর্যায়ে যে নারীদের মধ্যে যে ভাবনা তৈরি হচ্ছে, যদিও আমরা এখন পর্যন্ত নারী নেতৃত্বটাকে ওখানে এস্টাবলিশ করতে পারি নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে 9 জনের কথা আমরা বলছি, এই সহিংসতার ভিতরে কিন্তু এই সদস্যরাও আছেন। আচ্ছা, কারণ সদস্যরা আছেন এই জন্যই, কারণ সদস্যদের ইউনিটটা আরো ছোট। এখানে একদম গ্রামে, এখানে যেহেতু দল নাই, কিন্তু একজনের পক্ষের সাথে আরেকজনের পক্ষে ঘরের সাথে আরেকজনের ঘর জড়িত আছে। তো আমার আলোচনাটা হচ্ছে এখানে যেটা হচ্ছে যে আমি যখন প্রতিদ্বন্দ্বিতা করি, আমি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা জিতবই, এটা হচ্ছে জেতার জন্য জিততে হবে আমাকে যে কোনো ভাবে। কিন্তু তখনই হচ্ছে নিয়ম আইন, তখনই হচ্ছে আইনে এসে বার দিবে না তুমি যে কোনো ভাবে জিততে পারবে না, তোমাকে কিন্তু এই প্রক্রিয়ায় জিততে হবে। কাজে আমি যতক্ষণ পর্যন্ত এই কম্পালশন তৈরি না করতে পারবো, এই আইনের প্রয়োগটা না করতে পারবো, তখন পর্যন্ত এই বিশৃঙ্খলাটা থাকবেই। এবং আজকে যখন নির্বাচন উত্তর পরিস্থিতিতে যে সহিংসতা চলছে বিভিন্ন জায়গায়, এবং যে বিভিন্ন জায়গায় প্রতিদিনে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানববন্ধন হচ্ছে, যে ভোটাররা মানববন্ধন করছে তাদের, তো এই যে ঘটনাগুলো ঘটছে, তখন আমাদের প্রশাসন কোথায় দাঁড়াচ্ছে এইটার উপরে নির্ভর করবে কিন্তু পরবর্তী নির্বাচন, পরবর্তী যে সহিংসতা, তার উৎসাহ এবং নিরুৎসাহিতের কাজ। আজকে যদি আমি সত্যি সত্যি এটার জন্য অ্যাকশন নিতে পারি এবং মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে কনফিডেন্স দাঁড়াতে পারি যে না, এটা ঘটেছিল কিন্তু আমরা কিন্তু ঘটতে দিব না, আমরা বেশি দিন ঘটতে দিব না। প্রথম দফা হয়েছে, দ্বিতীয় দফা না, আমরা এটা আর এখানে ঘটতে দিব না, আমরা এটা ঘটে গেছে, এখন কিন্তু আমরা অ্যাকশনে যাচ্ছি। আমরা যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা কিন্তু নামবো, তাদেরকে আইডেন্টিফাই করবো এবং তাদেরকে ধরে আমরা আইনি প্রক্রিয়া নিয়ে আসতে চাই। যেহেতু সহিংসতার বিষয়ে আপনি আসলেন, যে প্রথম দফায় নির্বাচন দফায় হলো, সেটা যদি দ্রুত নিষ্পত্তি করা যায় তাহলে কিন্তু এটা একটা ফলাফল পাওয়া যাবে মাঠে। এবং যদি চায় নির্বাচন কমিশন এবং সরকার যদি চান, তাহলে এটা কিন্তু খুব জটিল না, এটা করা যায়। কিন্তু কারণটা হচ্ছে করতে হবে এই জন্যই যে আমার যে ইচ্ছাটা, আমার যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলার যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা জনগণের মধ্যে যদি আস্থা স্থাপন করতে হয়, তাহলে কিন্তু এগুলো করতে হবে আমাকে। এর বাইরে আমার কোনো রাস্তা নাই। কারণ আমাকে জনগণ, আমরা যেভাবেই দেখি না কেন, জনগণ নিয়ে এগুতে হবে। তো জনগণ নিয়ে যদি এগুতে হয়, তাহলে এই প্রক্রিয়াকে শক্তিশালী করতে গেলে জনগণের মধ্যে আস্থা অর্জন করাতে হবে যে নির্বাচন যে প্রক্রিয়ায় হচ্ছে এটা তোমার জন্যই নির্বাচনটা হচ্ছে, প্রার্থীদের জন্য নির্বাচন না, ভোটারদের জন্য নির্বাচন। আমরা যখন নির্বাচনটা হয়ে যাচ্ছে প্রার্থীদের জন্য, কারণ প্রার্থী যখন জিতছেন উনি একরকম চলছেন, যিনি পরাজিত হচ্ছেন বিজয়টা একা, কিন্তু পরাজয় যখন হচ্ছে তখন কিন্তু এটা দায়ভার, যারা কে ভোট দিল না, কে দুর্বল পার্টি আছে তাকে ধরো। এই দুর্বল পার্টি ধরতে গিয়ে কিন্তু এই আলোচনাটা হচ্ছে। এবং সারা যে এলাকাটাতে নির্বাচন হয়েছে সেই এলাকাটাকে এখন যদি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের প্রশাসন যন্ত্র যদি সঠিকভাবে তাদের মধ্যে সেই আস্থাটা জাগাতে পারেন যে না, তোমরা ভোটার, তোমরা ভোট দিয়েছো, তোমাদের যে বিশৃঙ্খলা হয়েছে সেটার জন্য সেটা আমরা দেখাশোনা করছি এবং আমরা এটা দায় নিব। যেটা বললেন যে দুই পক্ষ, ওইখানে তো দুই পক্ষ, দুই পক্ষ একযোগ হয়ে কাজ করতে পারছে কিনা? দুই পক্ষ একযোগে কাজ করতে হবে, কারণ আলটিমেট পক্ষ কিন্তু সুযোগ নিচ্ছে তো যারা বিশৃঙ্খলা তৈরি করছে, যারা আলটিমেট পক্ষ তো সরকার। হ্যাঁ, পক্ষ কিন্তু একটা সরকার। এখানে যত পক্ষই বলি না কেন, আলটিমেট পক্ষ হচ্ছে সরকার। এবং সরকার যেহেতু জনগণের সরকার বা নির্বাচন কমিশন, সরকার নির্বাচন কমিশন, এখানে না, পরবর্তীতে সরকারও আছে কেন, তারপরে নির্বাচন কমিশন সুষ্ঠু, সবই কিন্তু সরকারের দায়। সরকার এবং নির্বাচন কমিশন চলতে হবে। কাজে জনগণ, এই দেশের মানুষ কিন্তু তার শান্তি চায়, মানুষ তার স্বস্তি চায়। সে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে বলে সে অপরাধ করেছে না, এইটা যেন তার মধ্যে তৈরি না হয়। এবং তাকে ভোট দিতে যেতে হবে এবং ভোট দেওয়ার পর সে বাড়িতে নিরাপদে থাকতে হবে। একই সঙ্গে কিন্তু আরেকটা বিষয় এখানে খুব জরুরি বিষয়, যে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা থাকতে হবে। অবশ্যই আমি আমার পুরো প্রার্থী রাখবো না, সেটা তো আরেকটা বিষয়। আমরা যখনই একটা খেলায় নামবো, আমরা যে কোনো একটা নির্বাচন, একটা খেলা, আমাকে এখানে একটা খেলা, আমি যখন খেলায় নামবো আমাকে কিন্তু পরাজিত হতে পারে, পরাজিত হতে পারি আমি, এই পরাজিত হতে পারি, আমি বিজয়ী হতে পারি। এই যে হওয়ার মধ্যে যে একটা ডিফারেন্স, পারে এবং পারে না, পারতে হবে আর পারি, এটার মধ্যে তফাৎ আছে। তো আমি যদি পরাজিত হতে পারি, এই চান্স যদি আমার মধ্যে তৈরি না হয়, তাহলে কিন্তু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় যাওয়াটা আমার জন্য যে প্রক্রিয়া প্রথম দফা নির্বাচন হলো এবং আগামী এই যে নির্বাচনগুলো আছে আরো 5টি ধাপ, সবকিছু মিলে ইউনিয়ন পরিষদ এতদিন যে অবস্থায় ছিল এই প্রক্রিয়া নির্বাচন হওয়ার আগে, বিশেষ করে দলীয় প্রতীকে বা দলীয় পরিচয়,
তাতে তার যে গঠন প্রক্রিয়া বা তার যে কার্যকলাপ মানে দৈনন্দিন যে কার্যকলাপ ইউনিয়ন পরিষদের বা তার যে একটি চরিত্র সম্পর্কে আমরা জানি সেইখানে কোনো ত্রুটি কিংবা নতুনত্ব বা কোনো ঘাটতি দেখা দিবে কিনা এখন একটু প্রকাশই হয়েছে হয়তো তাদের প্রতীক নেই কিন্তু তারা কিন্তু মোটামুটি ওই যে বিভিন্ন সংগঠনের প্যানেলের মতোই ভাবে দাঁড়িয়েছে হয়তো সেটা স্বীকৃতি নাই তাই না ওইরকম একটা আমরা দেখলাম পাশাপাশি হচ্ছে যে আগে ইউনিয়ন পরিষদে তো নির্দলীয় একটা আবহাওয়া ছিল সেখানে এখন দলীয় আবহাওয়াটা হয়তো থাকবে সে কাজ করার পরিবেশটা চরিত্রের কোনো পরিবর্তন হবে কিনা এই জায়গা নিয়ে যদি কথা বলি প্রথম হচ্ছে যে আমরা যদি স্থানীয় পর্যায়ে জনজীবন নিয়ে কথা বলি স্থানীয় জনগণের যে জীবনটা খুবই ছোট্ট একটা গণ্ডির ভিতরে কাজেই পারস্পরিক যে পরিচয়টা একজন আরেকজনকে খুব সুন্দরভাবে চিনে এবং প্রত্যেকে জানে যে সে কে তার বাড়ি কোথায় সে কি করে একদম প্রতিদিনের খবর জানে তো সেখানে দলীয় পরিচয়টা কিন্তু সবসময় জানা ছিল কে কোন দলের লোক যদি আমরা দলের পরিচয়টা খুঁজতে চাই তো সেই দলের বাইরে কিন্তু এই আবহাওয়াতেই আমাদের এই পরিস্থিতিতেই কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদ ইতিপূর্বে কার্যক্রম চালিয়েছে এইবার যেটা হয়েছে শুধুমাত্র যে যিনি এসছেন উনি দলীয় প্রতীকে এসছেন স্বীকৃতি নিয়ে আসছেন এখন এটার সুযোগও আছে দলীয় প্রতীকের সুযোগও আছে সুবিধাও আছে কিন্তু একটা জিনিস হয়ে গেছে যে ইউনিয়ন পরিষদ এখন যে জায়গায় দাঁড়িয়ে গেছে আমাদের যে প্র্যাকটিসে স্থানীয় সরকার প্র্যাকটিসে ইউনিয়ন পরিষদের যে কতগুলো কাজের জায়গা তৈরি হয়ে গেছে জনগণের জন্য যে সেবা দেওয়ার জন্য যে কম্পালশন তৈরি হয়ে গেছে এগুলা কিন্তু কোনো কারণে পরিবর্তন করার সুযোগ থাকবে না এবং সুযোগ থাকার কোনো সুযোগ নেওয়ারও কোনো সুযোগ নাই মানে এরকম একটা ব্যাপার আর কি কারণ আমরা যেভাবেই দেখি না কেন ইউনিয়ন পরিষদের কিছু কাজ তাকে করতেই হবে যেমন জন্ম সনদ মৃত্যু সনদ এগুলা তাকে দিতেই হবে এবং আরেকটা মানে সামাজিক যে নিরাপত্তা বেশ আমি সেই কথাগুলোই বলছি যে কতগুলা কাজ আছে সে যেহেতু ক্ষুদ্র গণ্ডিতে নির্বাচিত একজন নেতা তাকে কিন্তু ওই এলাকায় কিছু কাজ দেখাতেই হবে এবং সে কিন্তু ওই হিসাব করে খুব বেশি এগুতে পারবে না যে আমি ওই আমার দলের লোক না তার বাড়ির রাস্তাটা তৈরি করতে পারবো না কারণ তার পাশের বাড়িটা তো তার আরেকজনের লোকের কাজেই সার্বিকভাবে কাজের ক্ষেত্রে যিনি কাজ করতে চান ওনার জন্য কিন্তু কাজের পরিবেশের সমস্যা থাকবে না আর যেহেতু আমাদের সদস্যরা এখনো পুরোপুরি দলীয় প্রতীকে নাই আমরা দেখা যাবো যে বিভিন্ন পরিচয়ে আছে বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছেন 12 জনের মধ্যে হয়তো কোথাও 7 জন 5 জন 4 জন এরকম তারপরে কোথাও কোনো সামাজিক কমিটমেন্ট নিয়ে অনেকে আসছেন আমরা আশা করব আর সদস্যরা তো একদম গ্রামে থাকেন একদম মানে একটা মানে চেয়ারম্যানরা হয়তো পুরোপুরি গ্রামে থাকেন না আসলে শহরে থাকেন অনেকে কিন্তু সদস্য কিন্তু সেখানে সরার কোনো সুযোগ এইটা আর একটা পয়েন্ট যে পয়েন্টটা এইমাত্র বলা হলো যে চেয়ারম্যানরা গ্রামে থাকেন না চেয়ারম্যানদেরকে গ্রামে থাকতে হবে এটার একটা দাবি উঠেছে রিসেন্টলি আমরা দেখলাম যে এটার একটা দাবি উঠেছে যে আমি যেহেতু স্থানীয় পর্যায়ের নেতা আমি কেন স্থানীয় পর্যায়ে থাকবো না আমি স্থানীয় পর্যায়ে থাকার জন্য যে বাধ্যবাধকতা সেটা রাষ্ট্রের থেকে সেই বাধ্যবাধকতা তৈরি করে দিতে হবে যে তুমি নির্বাচিত নেতা তোমাকে স্থানীয় পর্যায়ে থাকতে হবে এবং জনগণের সাথে থাকতে হবে তো জনগণের সাথে যখন থাকবেন তখন জনগণকে নিয়ে তার স্বপ্ন এবং জনগণকে মানে তার জনগণের মধ্যে তার যে উপস্থিতিটা প্রমাণ করা মানে ভোটারদের যাপিত জীবনের সাথে তার থাকতে হবে সেটাই হচ্ছে দরকার এবং সেই জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আরেকটা পরিবর্তন এখানে আসবে যে আমি নির্বাচিত হয়ে আমি শহরে চলে আসলাম আমি শহরে বসে ইউনিয়ন পরিষদ চালাবো সেইটার যেন সেটা যেন পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তনের সুযোগটা সরকারের অভিজ্ঞতা আছে কারণ আমরা নিজেরাই দেখেছি আগের ইউনিয়ন পরিষদ আছে এবং এটার কিছু প্রমাণও পাওয়া যাবে খুঁজলে কিন্তু আমরা সেটা চাই না কাজে আমি যদি নতুন নেতৃত্বকে দেখতে চাই নতুন নেতৃত্ব যেভাবেই আসুন না কেন যে প্রক্রিয়ায় এখানে নির্বাচিত হচ্ছেন না কেন কিন্তু উনি স্থানীয় পর্যায়ের একজন নেতা এবং স্থানীয় প্রতিনিধি কাজেই ওনার মাধ্যমে স্থানীয় উন্নয়ন হবে স্থানীয় পর্যায়ে মানুষের জীবনের স্বস্তি থাকবে উন্নয়ন এবং স্বস্তি দুইটা ব্যাপার কিন্তু এখানে আছে কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে উনি অস্বস্তির কারণ হয়ে যান উনি যেন অস্বস্তির কারণ না হন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা তার যে সদস্য আছে তারা যেন তার প্রতি আস্থা রাখে এবং তার প্রতি স্বস্তি বোধ করে কাজ পান আমি সেটাই বলছি তারা যেন আস্থা রাখেন এবং তারা যেন স্বস্তির পরিবেশের মধ্য দিয়ে থাকতে পারেন 12 জনকে কাজ দিতে হবে তো 12 জনের মতো করে কাজ দিতে হবে 12 জনের যে এখতিয়ার আছে সেইভাবে কাজ দিতে হবে 12 জনকে যেভাবে কাজ দেওয়ার কথা সেইভাবে কাজ দিতে হবে শুধু এটা না শুধু 12 জন না সাধারণ মানুষও আছে এখানে কারণ ওনার কাছে ক্ষমতা আছে উনি নির্বাচিত নেতা জনগণের নির্বাচিত নেতা উনি কেন জনগণের জন্য অস্বস্তির কারণ হবেন উনি যদি অস্বস্তির কারণ সেখানে কিন্তু রাষ্ট্রযন্ত্র কোথাও না কোথাও
রোল প্লে করতে হবে, কারণ ওনাকে অস্বস্তির যন্ত্র হিসেবে, অস্বস্তির প্রতিনিধিত্ব জনগণ করে নাই, ওনাকে জনগণের প্রতিনিধি করেছে, জনগণ স্বস্তিতে থাকতে চায়। আমাদের জনগণের চাহিদা কিন্তু বেশি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে উপজেলা আমি পৌরসভাকে আনলাম না, উপজেলা পরিষদের যে চেয়ারম্যান আছে তাদেরও তো একটা যোগাযোগের বিষয় আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা ডাইরেক্ট জেলা প্রশাসক, প্রথম হচ্ছে যে উপজেলা পরিষদ এবং উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় এমপি, জি স্থানীয় এমপি আছেন, জি এই সবাই মিলে কিন্তু একটা জনপ্রতিনিধি গ্রুপ, যে উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় এমপি এবং ইউনিয়ন পরিষদ। কোথাও কোথাও পৌরসভা আসবে, সব জায়গায় পৌরসভা আসবে না। তো এই 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 সবার মধ্যে যদি একটা সমঝোতা না হয়, সবার মধ্যে সমঝোতাটা মানে কি? সমঝোতাটা হচ্ছে জনগণের মধ্যে স্বস্তি দেওয়া জি এই ক্ষেত্রে, এবং জনগণের জন্য উন্নয়ন করা। এই ক্ষেত্রে যদি সমঝোতা না থাকে, তাহলে যেখানে থাকবে না সেখানে পরিস্থিতিটা ঠিক থাকবে না। উপজেলা চেয়ারম্যান যিনি হন, উনিও তো জনগণেরই নির্বাচিত, ওই উপজেলা পরিষদেরই নির্বাচিত নেতা। আমরা কিন্তু জনগণ, যদি আমি ওই এলাকার ভোটার হই, তাহলে আমি কিন্তু ওনাকেও ভোট দিচ্ছি। কাজে উনি আমার জন্য উন্নয়নের কাজ করবেন সার্বিকভাবে, সেইটাই তো উনি করবেন আমার জন্য। কাজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে ওই যে উন্নয়ন কাজগুলি তো মানে সংসদ সদস্য বলি বা জেলা পরিষদ বলি, তারা তো এইভাবে উপজেলা এবং ইউনিয়ন এভাবেই তো বন্টন করেন। হ্যাঁ, বন্টন করেন, এবং এই কাজগুলো এভাবেই হওয়া উচিত। কারণটা হচ্ছে আলটিমেট টার্গেটটা হচ্ছে আবার জনগণের উন্নয়ন এবং জনগণের সুন্দর জীবন। এবং সেই জায়গা থেকে নির্বাচন কমিশনকে এখনো সময় আছে যে বাকি যে 5টি ধাপ আছে সেই জায়গায় তার নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত করতে হবে। অবশ্যই অবশ্যই, এবং এটা বড় লার্নিং। এই যে শিক্ষাটা হলো, যে প্রথম ধাপের নির্বাচন কমিশনের জন্য একটা সুযোগ আসছে, যে প্রথম ধাপের যে শিক্ষাটা হলো, সেটা যদি দ্বিতীয় ধাপে এই শিক্ষাটাকে কিছুটা নিয়ে সেটা মোকাবেলা করার জন্য, সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা যদি তৎপর হন, তাহলে আমরা পরবর্তী ধাপগুলোতে ভালো নির্বাচন পেতে পারবো, এবং ভালো নির্বাচন পেলে ভালো গণতন্ত্র পাবো, এবং ইউনিয়ন পরিষদ একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।